আসসালামু আলাইকুম। কি করে বুঝাই, মনটাই তো ভালো লাগে না। সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সিলেবাসে যেটা আছে, সিলেবাস আছে ইংরেজিতে, যেটা হলো কন্টেম্পোরারি কমিউনিকেশন। কন্টেম্পোরারি কমিউনিকেশন আর কি লেখা আছে সিলেবাসে। কন্টেম্পোরারি কমিউনিকেশন। বুকের মধ্যে কেমন যেন একটা চাপা একটা অবস্থা বিরাজ করছে, যে কনসেন্ট্রেটই করতে পারি না। সারাদিনে একটা অক্ষর পড়তে পারি নাই, কাজও করতে পারি না। কেন বারবার শুধু মনে হলো যে রায় দিল এমন একটা রায় দিল, খুবই দুঃখজনক। এখন বিষয় হলো কেউ না কেউ তো আপনার হবে, ইতিহাস যেটা দেখলাম 24তম বিসিএস এর ও সময়, 24তম বিসিএস কিন্তু রিটার্ন হয় নাই, স্পেশাল বিসিএস ছিল, এমসিকিউ থেকে ভাইবা, এবং বিতর্কিত একটা বিসিএস ছিল 24তম 2002 সালে। এটা করা হয়েছে বেসিক্যালি কিছু লোককে ইনভলভ করার জন্য, পলিটিক্যালি ইউজ করা হয়েছে, এবং সেটা অনুসারে হয়তো 31তম বিসিএস 33তম বিসিএসও কিছু পলিটিক্যালি অ্যাবিউজের সুযোগ নিয়েছে বা চেষ্টা করেছে। তো বেসিক্যালি 24তম বিসিএস তখন আবার দ্বিতীয়বার হয়। ওটা কিন্তু ছিল না, ওটা কিন্তু রিটেন ছিল না। 27তম বিসিএস তো ভাইবা বাতিল করা হয়। এখন বিশেষ করে যখন বিশ্বাসযোগ্যতা আনতে হবে প্রতিষ্ঠানের, বিসিএস যে কোনো একটা ব্যাচ অথবা কোনো একটা ব্যাচ হয়তো সাফার করতে হবে, তাদের বাতিল করতে হবে। কারণ এই সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে আপনি শান্ত করতে পারবেন না। এখন কোন বিসিএস এ কে যে বলি হবে, 43তম যারা গেজেটের অপেক্ষায় তারা বলি হবে না, 44 বলি হবে না, 45 বলি হবে না, 46 বলি হবে, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত এখানে হবে। নয়তো বিশ্বাসযোগ্যতা আনতে পারবেন। একটা প্রতিষ্ঠান যে আপনার স্টেপ নিয়েছে, হয়তো এমন হবে যে পুরো কমিশনকে ভেঙে দিতে হবে, পুরো কমিশনকে সফল করে দিতে হবে, অথবা হলো নতুনভাবে কমিশন করতে হবে, বাতিল করতে হবে। আমার এতটুকু নলেজ বা এতটুকু পড়াশোনা বা যাদের কাছ থেকে শুনি বা লেখা পড়ি, মনে হলো যে কোনো চেঞ্জ না হইলে আসলে আপনার হবে না, বিশ্বাসযোগ্যতা আনা যাবে না। এখন যে ক্যাডার হয়েছেন যারা, তারাও কিন্তু খুব শাই ফিল করতেছেন যে আসলে সমাজের সামাজিক অবস্থান বা সবাই চায় একটা, বাংলাদেশে তো ব্যর্থ জনগোষ্ঠী বেশি, এবং এই ব্যর্থ জনগোষ্ঠীর কোনো না কোনো ইস্যু খোঁজে, এবং তারা চায় যে সেফ গার্ডে থাকার জন্য। আমাদের খাদ্যে যেমন আমাদের ইন্সপেক্টরে যারা নন ক্যাডার থেকে আসেনি, বিসিএস থেকে যারা আসেনি, তারা আমাদেরকে খুব হেয় করতেছে, নানাভাবে পোস্টার দিয়ে রাখতেছে। এটা শুধু আমাদের তো, আমরা তো ছোটখাটো কিছু চুনোপুটি, এটা বড় বড় যারা, তাদেরও কিছু সারাউন্ডিংস আছে, তারাও কিন্তু নানাভাবে হেয় করতেছে। আলটিমেটলি খুব বাজে একটা সেটেল করে ফেলতো কোটাটা, তারপরে এই প্রশ্ন ফাঁস নিয়ে করতো। একটা খুব বাজে অবস্থা করলো, একটা স্টেবিলিটি নিয়ে আসলো, একটা ইনস্টেবিলিটি নিয়ে আসলো আর কি। এটা খুবই দরকার ছিল যে একটা স্টেবল, যেটাকে বলে একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার ছিল, সেটা হলো না। আল্লাহ রে, আমি কি ডিলিট করে দিলাম? আচ্ছা, কিছুই বলা যাচ্ছে না, কেউ না কেউ বলি হবে, কারা বলি হবে সেটা বলা যাচ্ছে না এখন। তো কোনো আমার ভালো লাগে না একেবারেই সারাদিন আমি, কারণ ভালো লাগবে না। একটা তো রাষ্ট্রীয় কারণ, একটা কিছু ব্যক্তিগত কারণ আছে। কারণ আপনার দেখেন
বিসিএস একটা স্টেবল হয়ে যাবে, তখন মানে আলটিমেটলি সবকিছুর উপর একটা প্রভাব পড়বে, পুরো ইকোনমির উপরে প্রভাব পড়বে। আমার যেমন এই ভিউতে আমার পুরো সার্ভিস কস্ট আছে মাসে 2.5 লাখ টাকা সার্ভিস কস্ট, তাহলে এইটা তো আমার বহন করতে হবে, এই ভিউয়ের বইগুলো চালাতে হবে, ভিউকে রানিং করতে হবে, সবার মধ্যে একটা বাজে একটা ইম্প্যাক্ট পড়বে সব আলটিমেটলি। স্টুডেন্টরা দেখেন যারা এখন, আজকে একটা ছেলে আসছে, আমি ওর গল্পটা বলি। ওর বাবা কৃষক, ওরা 3 বোন, ও ভাই একটা ভাই, ও বড় সবার। ও এসে কেঁদে দিচ্ছে যে ভাই আমি কি করবো, এই যে এই যে একটা ইয়ার মধ্যে আমার প্রিপারেশন আমি কেমনে নেবো আর কেমনে আমি চাকরি পাবো, আমার তো এখন আমার কি করবো আমি সেটাই দিশে পাচ্ছে না। যে আগে তো মানুষ একটা আত্মীয় স্বজন তো মানে মানুষকে হেল্প করে, কি ধরো একটা কয়েকদিন পরে বিসিএস রিটেন পরীক্ষা, ওকে একটা হেল্প করি, ও রিটেন পরীক্ষা পড়তেছে না, আমার কাছে আসছে এই সকালে প্রায় ঘন্টা 2 মতো ছিল, ও রিটেন পরীক্ষা, ও 45 রিটার্ন দিচ্ছে, 46 দিবে। ভাই কি করবো আমি, আমার তো সারাউন্ডিংসে হেল্প করতেছে না, আগে যারা করতো তারাও এখন করবে না, কারণ এটা অবস্থাটা কেমন হয়ে গেছে না, পুরো সম্পূর্ণর উপরে একটা প্রভাব পড়বে। আর যা এখানে সিলেবাসে আছে আইসিটি, আছে রোল অফ মিডিয়া, আরটিআই মানে রাইট টু ইনফরমেশন, আরটিআই, আর একটা আছে ই গভর্নেন্স। এই 4টা টপিক আছে এবং এখান থেকে প্রশ্ন আসে। এবার কিন্তু ই গভর্নেন্স থেকে 45তম বিসিএস এর প্রশ্ন আসছে, 45তম বিসিএস এর প্রশ্ন আসছে ই গভর্নেন্স থেকে, পুরো ই গভর্নেন্স থেকে আসে। ই গভর্নেন্স সেবা প্রধান এই প্রভাব চিহ্নিত করুন, ই গভর্নেন্স এর প্রভাব 45তম বিসিএস এ আসছে ই গভর্নেন্স এর প্রভাব। আর আইসিটি থেকে প্রশ্ন আসছে 38তম বিসিএস এ, 38 বিসিএস আসছে আইসিটি বলতে কি বোঝায়, আর আইসিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন। আইসিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন, আইসিটি বলতে কি বোঝায়। হ্যাঁ, আইসিটি এর অগ্রগতি বিশ্লেষণ করুন। রোল অফ মিডিয়া যেটা হলো মানে 4th এক্সিকিউটিভ বাংলাদেশের, মানে যে কোনো দেশেরই 4th এক্সিকিউটিভ বলা হয় মিডিয়াকে। আর 3rd এক্সিকিউটিভ যেটা, এটা হলো এনজিও, কে বলা হয় 3rd এক্সিকিউটিভ। এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আসতে পারে যে হোয়াট ইজ 3rd এক্সিকিউটিভ। আর 37তম বিসিএস এ আসছে যে ডিজিটাল বাংলাদেশ থেকে প্রশ্ন আসছে 37তমতে 37। এখানে আসছে ডিজিটালাইজেশন থেকে, মানে ওভারঅল ডিজিটাল বাংলাদেশ থেকে আসছে। 2016 সালে হয়েছিল 37তম বিসিএস, 2017 সালের ফেব্রুয়ারিতে হয়েছিল এই বিসিএস। এরপরে ই টেন্ডারিং থেকে প্রশ্ন 36 বিসিএস, ই টেন্ডারিং 5 নম্বরটা প্রশ্ন আসছিল, ই টেন্ডারিং 36 বিসিএস। তোমার দেখা যায় 36, 37, 38 টানা 3 বার আসছে আর 45 ইয়ার্স। এখন এখান থেকে আসলে গুরুত্বপূর্ণ যদি বলেন, একটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে, একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা 2023 তে করেছে, 23 সালের সেপ্টেম্বরে করেছে। আরেকটা হলো মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিএসএ ভার্সেস সিএসএ, এর মধ্যে পার্থক্য আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা 2018 ছিল, এটার সাথে এটার পার্থক্যটা কি আছে সেটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, এটার মানে বিশ্লেষণ, এটার ইতিবাচক দিকগুলো। আরেকটা হলো যে বর্তমান বাংলাদেশের 2 ধরনের পার্ক দেখা যায়, একটা হলো সফটওয়্যার পার্ক, ভার্সেস হলো হাইটেক পার্ক।
সফটওয়্যার পার্ক ভার্সেস হাইটেক পার্ক। হাইটেক পার্ক আর একটা হলো স্মার্ট বাংলাদেশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্মার্ট বাংলাদেশ। আর এখানে রোল অফ মিডিয়া যেটা, মানে এখানে যেটা হবে যে ইম্প্যাক্ট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এখন যেটা হলো যে আরেকটা হলো যে রোল অফ মিডিয়া যেটা, এটা অনলাইন মিডিয়ার মানে অনলাইন মিডিয়ার প্রভাব, অনলাইন মিডিয়ার প্রভাব। আর এই তথ্য অধিকার আইন যেটা রাইট টু ইনফরমেশন, আরটিআই রাইট টু ইনফরমেশন যেটা হয়েছে আপনার তথ্য অধিকার আইন, এটা হয়েছে 2009 সালে তথ্য অধিকার আইন। এখন তথ্য অধিকার আইনে কিন্তু পার্থক্য হয়ে মানে চেঞ্জ হয়ে হয়ে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টের দিকে চলে গেছে। তথ্য অধিকার আইন আর সাইবার সিকিউরিটি অ্যাক্ট এক না, তবে আরটিআই এর এখন গুরুত্বটা কম, তথ্য অধিকার আইনের গুরুত্বটা কম, গুরুত্ব বেশি হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 আর বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটের এই গুরুত্ব, এই দুইটা হলো গুরুত্ব বেশি। হ্যাঁ, আর অনলাইন মিডিয়ার প্রভাব, এটা হলো ইতিবাচক আসতে পারে, নেতিবাচক আসতে পারে। ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব, সাধারণত নেতিবাচক প্রভাবটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। নেতিবাচক প্রভাবটা গুরুত্বপূর্ণ বেশি। টেনশন ভাই পরে মনোযোগী দিতে পারতেছে না, 4টা মাস পেরিয়ে খুব কষ্ট করলাম। চ্যাপ্টার 11 তো শেষ হয়নি, 12 মিনিটের একটা ক্লাস পেরেছি শুধু। হ্যাঁ, চ্যাপ্টার 11 আমি আলোচনা করব। চ্যাপ্টার 11টাকে ক্লাস নেবেন না পিডিএফ দেখে নোট করে ফেলবো? পিডিএফ তো দেখে ফেলবেন, আমি ক্লাস নেব। পরীক্ষা কবে ভাই আল্লাহ জানে। কিসের পরীক্ষা? পরশু শনিবার পরীক্ষা, শনিবার পরীক্ষা। কালকে শেষ করে দেবো ইনশাল্লাহ, বিকাল থেকে ক্লাস নেবো। কালকে বৃহস্পতিবার তো। পিডিএফ দিয়েন প্লিজ এই চ্যাপ্টারে। হ্যাঁ, পিডিএফ দেবো ইনশাল্লাহ, এটা পিডিএফ। ওকে। ও আরেকটা বিষয় হতে পারে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, স্মার্ট বাংলাদেশ, এই তিনটা ট্রিপল স্টার, এখানে এই তিনটার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন স্মার্ট বাংলাদেশ তো আপনারা রচনা করবেন, রচনা করলেই এনাফ, ওখান থেকেই এনাফ। এর বাইরে যদি ইম্পর্টেন্ট থাকে সেটা হলো আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, যেটা শুধু শিল্প বিপ্লবের প্রভাব বা প্রভাব ও প্রস্তুতি, বাংলাদেশের কি কি প্রস্তুতি গ্রহণ করেছে শিল্প বিপ্লবের প্রভাব ও প্রস্তুতি। আর সফটওয়্যার পার্ক এবং হাইটেক পার্ক, এর একটা শর্ট প্রশ্ন হতে পারে, শর্ট প্রশ্ন আমার মনে হয় এনাফ। আর যদি অনলাইন মিডিয়ার প্রভাব করা যায়, এনাফ। এখানে 5টা কোশ্চেন গুরুত্বপূর্ণ। আজকে তো ফোকাস করেন, অটো ফোকাস করে, অটো ফোকাস কি করতেছে? আচ্ছা, তো অটো ফোকাস হচ্ছে না, আমি একটু ভয়ে ছিলাম, বুঝবো।
আমি 10:45 PM এ চ্যাপ্টার 11 নিয়ে আসবো। চ্যাপ্টার 11 এখন আমি লিখ দিচ্ছি, একটু ছোট্ট একটা কাজ আছে। চ্যাপ্টার 11 10:45 PM আসতেছে ইনশাআল্লাহ।